জানেন দাদা, আজ শিলাই টেক্সটাইলের মেন ব্রাঞ্চে গিয়েছিলাম, মাকেও নিয়ে গিয়েছিলাম। মা নিজে হাতে নারকেল ফাটিয়েছেন, পুজোও করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে সব খবর পৌঁছে গেছে। ভালোই তো আছো? ভালোই তো আছো প্রিয়ম। পাবলিক প্লেসে পারিবারিক কলহ শুরু করে দিয়েছো। বাহ, খুব ভালো। এতে তো পরিবারের সম্মান খুব বাড়বে, তাই না? থাক থাক, এই পরিবারের সম্মান কিসে বাড়বে মেঘনা, সেটা নিয়ে তুমি আর নাই বা বললে কিছু। শাড়ির বাজারে তো কান পাতা দেয়। যেভাবে সুভাষ ব্যানার্জি আর দাদার স্ত্রী শালঙ্করা ব্যানার্জির সবকিছু গ্রাস করে ফেলছে, তাতে পরিবারের মান মোটেই খুব একটা বাড়ছে না। আর তাছাড়া এটা তো ঠিকই যে নববর্ষের এই শুভ দিনে ঘরের লক্ষ্মীরাই তো শোরুমে পুজো করে উদ্বোধন করতে যাবে। আমি তো একটু বাদে ঐশানীকে নিয়ে যাবো, আমাদের নতুন যে ব্রাঞ্চ হয়েছে বড় বাজারে, সেখানে যাবো উদ্বোধন করতে। তাই শালঙ্করা ব্যানার্জি এ বাড়িতে আর কোনোদিন ঢুকবে না। এই সিদ্ধান্ত তুমিই নেবার কে? তোমার বাবা এখন এই পরিবারে বর্তমান। তাতে কিছু যায় আসে না। এই বাড়ি, এই বিজনেস, সমস্ত কিছু আমি আমার নামে ট্রান্সফার করে নিয়েছি। এই বাড়িতে যা কিছু হবে আমার ইচ্ছে মতো হবে। আমি আমার বোন আর তার শাশুড়ি মাকে এই বাড়িতে তুলে দিয়ে যাব। ঠিক তাই, ছিলাম ওর দিদি, আমি ওর জামাইবাবু। প্রিয়মের বাপের বাড়ির পক্ষ থেকে এটা আমাদের কর্তব্য। অসম্ভব। সম্ভব। সম্ভব কাকাই। এই যে এখনো যে তুমি আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলছো না, সেটা আমার করুণায়। না হলে তোমাকে কবে থানায় তুলে নিয়ে গিয়ে বুঝিয়ে দিতাম বেআইনি কাজ করার মর্মটা কি। শুধুমাত্র আমি আমার মমকে কথা দিয়েছি বলে। আমার মম চাইছে যাতে পরিবারের সকলে একসাথে একই ছাদের নিচে থাকে। এটাই তো স্বাভাবিক সংকল্প। ঘরের বউরাই তো শেকড় বাকড় দিয়ে ঘরটাকে বেঁধে রাখে, একসঙ্গে রাখে, একই ছাদের নিচে সবাইকে নিয়ে বাঁচতে চায়। তা তো করবেনই, নইলে সুভাষ ব্যানার্জির মতো একজন অসৎ মানুষকে, একজন ক্রিমিনালকে ক্ষমা করে? সুভাষ যা করছে অন্যায় করছে। আর তুমি যেটা করছো ঠিক করছো। আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছো, আমাকে বিয়ে করেছো, সংসার করবে ঐশানীর সাথে। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার তূর্ণ গাঙ্গুলি। তূর্ণর মতো পরিশ্রমী সৎ ছেলেই তো আমাদের দরকার ছিল। বুঝেছ ঝিলা, লক্ষ্মী বউ। লোকে আমাকে বলে কাশ্মীরা।
অসম্ভব 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 অসম্ভব। কি হয়েছে? কি হলো তোমাদের ঝিলম দিদি? কি দেখে তোমরা এত অবাক হয়ে গেলে? অসাধারণ 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 অনবদ্য। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, ব্যানার্জি পরিবারে এই প্রথম এরকম একটা অনবদ্য পয়লা বৈশাখ পালন হলো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই অসাধারণ পয়লা বৈশাখটা আমরা বাড়ির বাইরে পালন করলাম। কি সালঙ্কারা, তোমার খারাপ লাগছে না যে এই প্রথম পয়লা বৈশাখ অনুষ্ঠানটা বাড়ির বাইরে পালন করতে হলো? খারাপ লাগছে না? ফিরে চলো সালঙ্কারা, আমি তোমাকে বলছি বাড়ি ফিরে চলো। না গো, আমি এখন ফিরবো না। আমি তখনই ফিরবো যখন ওই বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি আমার বৌমাকে বরণ করতে পারবো। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। প্রিয়মের সঙ্গে অনেক অন্যায় হয়েছে। আমি ওই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। অন্যায়ের প্রায়শ্চিত্ত করা যেতেই পারে, কিন্তু সালঙ্কারা তার মানে এই নয় যে তোমাকে এখানে পড়ে থাকতে হবে। ওটা তোমার নিজের বাড়ি, নিজের জায়গা। সালঙ্কারা, আমি তোমাকে বলছি ফিরে চলো, প্লিজ ফিরে চলো বাড়িতে। তুমি তুমি তোমার নিজের বাড়িতে, নিজের ঠিকানায় ফিরে চলো, প্লিজ প্লিজ। উনি ওই বাড়িতে কোনোদিন ফিরবে না। চালঙ্করা ব্যানার্জি ওই বাড়িতে কোনোদিন ঢুকবে না। আর দাদা, অনেক তো হলো ব্যবসা, এবার একটা বিশ্রাম নে। তুই যদি বলিস আমি তোর আর বৌদির হরিদ্বারের টিকিট কেটে দিই, ওখানে গিয়েই নতুন ঠিকানা খুঁজে নে। কি বলছিস সুভাষ? হ্যাঁ, ওই বাড়িতে আমরা আর ঢুকতে পারবো না? তুই আমাদের ওই বাড়িতে আর ঢুকতে দিবি না? না, দেব না। তোদের ওই বাড়িতে আর জায়গা হবে না। ওই বাড়িতে তো ওনাদের জায়গা হবেই, আপনি আটকাতে পারবেন না। আপনি আমাদের মেয়েদের কি ভেবেছেন বলুন তো? আপনার হাতের পুতুল, যখন যেমন ইচ্ছা হবে সুতো ধরে টানবেন আর আমরা নাচবো। আপনি কি মনে করেছেন বলুন তো? কি হলো বলুন? শালঙ্কারা ব্যানার্জি না আমি, কেউ জলে পড়েনি। আমি জানতামই না ওইভাবে আমার বিয়ে হবে। দিদির জন্য বিয়ের বেনারসি তৈরি করছিলাম। হঠাৎ করে বলল, চল ছড়ি, তোর বিয়ে। বোন, ও বেনারসি
তোকেই পড়তে হবে। দিদির বেনারসি আমি পরবো কেন? তোর বিয়ে। জোর করে আমাকে বিয়ের পিড়িতে বসানো হলো। ওই লোকটা, সেদিন ওই লোকটার মুখে ছিল তীব্র ঘৃণা। সবাই আমাকে অপমান করেছে, সবাই। আমার শাশুড়ি বা আমার শ্বশুর। প্রিয়া, তোমার মনে হয় না তুমি ভদ্রতার সীমা লঙ্ঘন করছো? ভদ্রতা, সভ্যতা সবকিছুর সীমা অতিক্রম করছো তুমি। দিস ইজ জাস্ট টু মাচ। আমরা সবাই ভেবেছিলাম দাদার বিয়েতে খুব ভালো করে সেলিব্রেট করব। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলে না তুমি। সবাই আমাকে অপমান করেছে, সবাই। বুঝেছে এই রূপটি না সব নয়, ভিতরের মানুষটাই আসল। আমার স্বামী আমার পাশে দাঁড়ালেন, আর ঠিক সেই সময়ে শুরু হলো এক ঘৃণ্য চক্রান্ত। একের পর এক অন্যায় করে গেছেন ওই সুভাষ ব্যানার্জি। কখনো আমার সাথে, কখনো আমার দিদির সাথে, কখনো আমার শাশুড়ি মার সাথে। আর আপনি আমার শ্বশুর মশাই চুপচাপ দাঁড়িয়ে দেখে গেছেন। আর আজ আপনি প্রশ্ন করছেন আপনার স্ত্রী কেন এখানে আছে, কেন কামালপুরের মজুদদের সাথে পয়লা বৈশাখ উৎসব পালন করছে। ব্যাপারটা তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা। আঙ্কেল, কিচ্ছু বোঝার নেই। শালঙ্কারা ব্যানার্জি বাড়ি ফিরে যাবেন। আমার বোনের ধুমধাম করে বিয়ে দেব। যে অনিচ্ছুক মানুষটা, মানে ওই সংকল্প ব্যানার্জি, ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এবার প্রিয়ম তার ভালোবাসা নিয়ে, তার কর্তব্য নিয়ে ওর পাশে বসে বিয়ে করবে। তারপর আপনার বাড়ির সামনে দরজায় আমার বোনকে নিয়ে যাব, আর সেই দিনই ফিরে যাবেন শালঙ্করা ব্যানার্জি। আমার বোনকে বরণ করবেন, আমার বোনের নতুন গৃহপ্রবেশ হবে, আর শুরু হবে ওর নতুন জীবন। হ্যাঁ, যাবে তো, 100 বার যাবে। আমি তোমাদের পাশে আছি তোমাদের। ওই বাড়িতে তোমরা আর কোনোদিন ঢুকতে পারবে না। লিগালি ওই বাড়ির মালিক আমি হতে চলেছি। সমস্ত বিজনেসের মালিক আমি হতে চলেছি। দাদা, খেলা শেষ। খেলা তো সবে শুরু কাকাই, খেলা সবে শুরু। আর এই খেলার প্লেয়ারও আমি, রেফারিটাও আমি।
আর তুমি শুধুমাত্র দর্শক। ওই যে আমার মম যদি একবার বলে না যে সংকল্প যে এই মানুষটাকে এমন শাস্তি দে যাতে এ আর মাথা তুলে না দাঁড়াতে পারে। এই লোকটার মস্ত বড় ফনাটা মাটিতে থেতলে দে। তাহলে তুমি জানো না কাকাই তোমার কি অবস্থা হতে পারে। এই চিত্রটাই পাল্টে যাবে। না সংকল্প, না, আমি পরিবারের সবাইকে চাই। তুই তো আমাকে কথা দিয়েছিলি বাবা, তুই কথা দিয়েছিলি, আমাকে প্রিয়ম কথা দিয়েছিল, আমাকে ঝিলামও কথা দিয়েছে। আমার ভরা সংসার চাই, আগের মতো আমার ভরা সংসার চাই। আমার চাই একটা একান্নবর্তী পরিবার। যা, আমার তো এটার সাথে ম্যাচিং ব্লাউজই নেই। এখন আবার ম্যাচিং ব্লাউজ খুঁজতে হবে। ওই ঘরে দেখে আসি। এই শাড়িটা আমার পছন্দ। এই শাড়িটা আমি পরবো, এই শাড়িটা আমি পরবো। আমি ওমা, শাড়িটা কোথায় গেল? শাড়িটা তো এখানেই ছিল। শাড়িটা কোথায় চলে গেল? হ্যাঁ হ্যাঁ, আসছি 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 রে বাবা। কি হবে? শাড়িটা তো এখানেই ছিল। এখন যদি বলি শাড়িটা নেই, তাহলে তো শাড়িটা গেল কোথায়? আশ্চর্য। ঐশানী, কি? আরে তুমি এখনো রেডি হও না কেন? শাড়ি? শাড়িটা তো এখানেই ছিল। পাচ্ছ না তাই তো? না মানে আসলে রিক, তুমি শাড়িটা খুঁজে পাচ্ছ না? না মানে হ্যাঁ পাচ্ছি না। আমি জানি তোমার শাড়িটা কোথায় গেছে। আমি জানি তোমার শাড়ি। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার বোনের কাছে যাচ্ছি, কৌশালীর কাছে। সেই মেয়েটাকে আমি আর টলারেট করতে পারছি না। তুমি কেন বুঝতে পারছো না ঐশানী? ও বারবার তোমার আর আমার মাঝখানে চলে আসছে। আমি ভালোবেসে তোমাকে যে শাড়িটা দিয়েছি সেই শাড়িটা ও নিয়ে নিয়েছে। রিক, তুমি এতটা নিশ্চিত কি করে হচ্ছ বলো? কারণ আমি জানি ঐশানী, দেখো তোমাদের বাড়ির সবাই এখন কামালপুরে, ওখানে ওরা নতুন বছর সেলিব্রেট করছে। বাড়িতে আর একটাও প্রাণী নেই। তাছাড়া তোমার প্রতি এতটা জেলাস কৌশানী ছাড়া আর কেউ হতে পারে না। ও বারবার তোমাকে মারতে চেয়েছে, কতবার তোমার ক্ষতি করতে চেয়েছে, তবুও তুমি ওর সঙ্গে সম্পর্কটা জিয়ে রেখেছো। ও একটা ক্রিমিনাল, সেটা প্রমাণ হয়ে গেছে। ওকে সোজা আইনের হাতে তুলে দেওয়া উচিত। প্লিজ রিক, প্লিজ, ও আমার বোন, ওকে কিছু করো না প্লিজ। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আর তার জন্য তোমার আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক, আমাদের ক্ষতি হোক, তুমি বা আমি কেউ একটা মরে যাই। রিক, বলেছি না আমার মরণ হলেও তুমি যেন ঠিক থাকো। টু মাচ ঐশানী।
প্লিজ তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি যাচ্ছি। রাগ করছো কেন? প্লিজ যেও না, ছাড়ো। প্লিজ। ছাড়ো আমাকে। সুভাষ আমাকে বলেছে আপনি বরণ করতে যাতে ওই বাড়িতে পৌঁছাতে না পারেন সেই ব্যবস্থা করতে। সুভাষ আরো বলেছে এখান থেকে আপনাকে শেষ বিদায় দিতে। ওই বাড়িতে প্রিয়ম বউ হয়ে যাবে না, যাবে আপনার লাশ। অনেক টাকার ব্যাপার শালঙ্কারা ম্যাডাম, অনেক টাকার ব্যাপার, অনেক টাকার, কোটি কোটি টাকা। তার জন্য তো লাশের ঢের জমে যাওয়ার কথা, কিন্তু সেখানে আমি তো শুধু একটাই জীবন চাইছি, আপনার মরণ আমি লিখব, আমি লিখব। এই মেয়ে, কি হলো কি? আগে বলছিলাম আপনি দুপুরে কি খাবেন? দুপুরে দুপুরে রাইস আর যে কোনো একটা স্টু। শোনো, তুমি তো দেহাতি মেয়ে, রাইস স্টু এসবের মানে জানো? আগে আপনি যে রান্নাগুলোর নাম বললেন সেগুলো আমি আগে কখনো শুনিনি। তাহলে কি করে তুমি রান্না করতে চলে যাচ্ছিলে? আগে আমি সেটাই জেনে নিতে যাচ্ছিলাম। কার কাছে যাচ্ছিলে জানতে? ওই যে যিনি আমাকে এখানে কাজে নিয়ে এলেন তার কাছ থেকে। ও আবার এসব কি করে জানবে? ও তো এখানকার শাড়ির মজুর, ও কি করে জানবে? তাহলে আপনি বলে দিন। ভাত বোঝো তো? রাইস মানে ভাত। ওই ভাত অল্প করে একটু আর চিকেন স্টু বানাতে পারবে? আগে স্টুটা কি? ঠিক আছে ঠিক আছে, পরে তোমাকে বুঝিয়ে দেবো, এখন তুমি যাও। অদ্ভুত মেয়ে তো। হ্যালো, হ্যাঁ সুভাষ, আমি এখানে ঢুকে পড়েছি। না না, কোনো চিন্তার কারণ নেই। আমি এখানে ততক্ষণই থাকবো যতক্ষণ ছিলাম আর প্রিয়ম বাইরে ব্যস্ত থাকবে, আর তারপর সুযোগ বুঝেই। দেখো সুভাষ, আমি জানি না যে আমি পাপ করছি না পুণ্য করছি, আমি শুধু এইটুকু জানি যে আমি তোমার জন্য সব করতে পারি, সব। আমি তোমার জন্য মরতেও পারি, মারতেও পারি।
একটু এদিকে এসো না, দরকার আছে। একটু অপেক্ষা করুন, হাতের কাজটা সেরে যাচ্ছে। উফ, এইসব হাতের কাজ পরে করবে, এসো। আরে এসো না। আরে বাবা, এসো এসো এসো। আরে দাঁড়ান, পড়ে যাবো তো। আরে কি হলো? সংকল্প এভাবে প্রিয়মকে টেনে নিয়ে গেল কেন? কোনো প্রবলেম? ইয়েস স্যার। কি প্রবলেম? প্রেম পেয়েছে। মানে? মানে আমার বোনটাকে আমার ভগ্নিপতির খুব কাছে পেতে ইচ্ছে করছে, তাই তো এইভাবে ডাকাতের মতো তুলে নিয়ে গেল। কি করতে বলছো তুমি? সিম্পল, ইটস ভেরি সিম্পল। ও যেমন আজ গিয়েছিল ঠিক একইভাবে কালকে ও বাড়িতে যাবে, ঘোমটা টেনে কাজের লোক সেজে। আমার খুব ভয় করছে সুভাষ, যে কোনো মুহূর্তে কিন্তু আমি ধরা পড়ে যেতে পারি। ওই বাড়িতে এতগুলো মেয়ে আছে, কেউ যদি আমাকে একবার বলে যে তুমি ঘোমটাটা খুলে মুখটা দেখাও, কি করব তখন আমি সুভাষ? ও বাবা, কি করবে মানে? একটু রিস্ক নেবে। একটু রিস্ক তো নিতেই হবে সুপর্ণা, কারণ রিস্ক না নিলে গেইন করা সম্ভব হয় না কখনো, তাই না? হ্যাঁ, দুজনে মিলে এত বড় সম্পত্তির মালিক মালকিন হতে চাইছো, এতগুলো শোরুম, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স। রিস্ক না নিলে কি সেগুলো হাতে আসবে? আসবে না। সুভাষদা, একটা কথা মাথায় রেখো, প্রিয়ম যদি বউ হয়ে এই বাড়িতে ঢোকে তুমি কিন্তু শেষ। না, আমি শেষ হব না। আমি কিছুতেই শেষ হতে পারি না। সুপর্ণা, তুমি কাল ওই বাড়িতে আবার যাবে। কিন্তু ওষুধটা পাবো কোথায়? ওষুধের ব্যবস্থা আমি করে দেব। ওষুধ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কাল আবার তুমি ওই বাড়িতে যাবে এবং খাবারে ওষুধ মেশাবে। সুপর্ণা, কাল যেন কোনো ভুলচুক না হয়। বৌদি চা খেতে চাইবে তাই বৌদিকে খাওয়াবে, শুধু খাবারে ওষুধটা মেশাতে ভুলবে না। আমার এই ওষুধ মিশিয়ে দিলেই ব্যাস, বৌদি চিরকালের মতো আর নড়তে পারবে না। বিছানায় শুয়ে শুয়েই মরবে। মরবে। কি বলছো কি তুমি? আমি ঠিক বলছিলাম। আমি বলছি আমি মেয়েটাকে চিনি। তুমি মেয়েটাকে চেনো? হ্যাঁ হ্যাঁ, আমি কনফার্ম। ওর ঘোমটাটা যখন উড়লো, খুব চেনা চেনা। আমি ঠিক মনে করতে পারছি না, কোথায় যেন দেখেছি। কোথায় তোমার চেনা চেনা লাগছে, কিন্তু মেয়েটা যে বললো ওর নাম বাতাসী, ওর 6টা বাচ্চা আছে, ওর বর আছে, সে সংসার চালায়। সর্ষের মধ্যে কিছু একটা ভূত লুকিয়ে আছে। তাহলে তোর মুখটা দেখা দরকার। আচ্ছা, ওকে একবার ফোন করে ডাকি। ওকে যে নিয়ে এসেছে তাকে ফোন করি। চম্পাদিকে বলি। অতটা কাঁচা কাজ করো না প্রিয়ম, অতটা কাঁচা কাজ করো না। কালকে আসতে দাও। যত গন্ডগোল মনে হয় ওই এক হাত ঘোমটার নিচে। ওই ঘোমটার নিচে কিছু একটা ঘটে চলেছে। কে হতে পারে?
এখানে খাবারটা পড়েছিল না? হ্যাঁ, কিন্তু খাবারের তো ছিটে ফোটা নেই কেন? কি জানি, ওই মেয়েটার হঠাৎ করে এই বাড়িতে আসা, তারপর হঠাৎ করেই প্রিয়মের শাশুড়ি মায়ের খাবারের দায়িত্ব নেওয়া। হ্যাঁ, মম বলছিল মম ওর কাছে রাইস আর স্টু চেয়েছিল, আর ও না সেগুলো একবার শুনে রান্না করতে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ও যেই জায়গা থেকে উঠে এসেছে তাতে রাইস আর স্টু এর মানে বোঝা কিন্তু ওর পক্ষে সম্ভব নয়, তাই না? কালকের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কালকে আসতে দাও মেয়েটাকে, দেখি ঘুমটার নিচে খেমটাটা কে নাচছে।